চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্য কর্মচারীর মুখের সামনে একটা ফেক নোটিশ আর আইডি ধরল। মূলত বন্যের বাবা ইনকাম ট্যাক্সের একজন অফিসার, তাই এই ব্যাপারে তার কিছু হলেও জানা আছে। এরপর কর্মচারীটি বন্য আর রীতিকে রক্তিমে কেবিনের সামনে নিয়ে গেল। এবার রীতি গলা উঁচু করে কর্মচারীটিকে বলল, আপনি এখন যেতে পারেন। কর্মচারীটি চলে যাওয়ার পর বন্য রীতির মাথায় টোকা দিয়ে বলল, লোকটা এত সহজে ঢুকতে দেবে আমি মোটেও ভাবিনি। নিশ্চয়ই নতুন জয়েন করেছে। ভাগ্য ভালো ছিল এই সময় সিকিউরিটি গার্ড শিফট বদলায়, তাই আমাদের কেউই আটকায়নি। বড় ভাইয়ের সামনে গেলে তো ধরা খাবো। তার সাথে তো অন্য নাটক চলবে। রীতি আর বন্য কেবিনে ঢুকে পড়ল। রক্তিম খুব মনোযোগ দিয়ে কাজ করছে। মাথায় এক গাদা চুল, মুখ ভর্তি দাড়ি, দেখতে পুরো দেবদাসের মতো লাগছে। রীতি এখন নতুন করে এই দেবদাসের প্রেমে পড়েছে। রীতি যেন মুহূর্তেই ঘোরের মাঝে চলে গেল। আর রক্তিম চোখ তুলে তাদের দেখে জিজ্ঞেস করলো, আপনারা কারা? এভাবে পারমিশন ছাড়া কেন ঢুকছেন? রীতি তো আর নিজের মাঝে নেই। মনে হচ্ছে এক যুগ পর রক্তিমকে দেখছে। তার মনের মাঝে ভালোবাসার ঋতু চলে এসেছে। মাঝে মাঝে ফুলের বাগান, আকাশ থেকে ফুল ঝরছে আর সে রক্তিমের হাত ধরে বসে আছে। গতকাল রাতে এমন একটা মুভি দেখেছিল, তাই হয়তো সে এখন ফ্যান্টাসির জগতে আছে। বন খুব জোরে গুঁতো দেওয়াই রীতি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। বন রক্তিমের দিকে তেড়ে গিয়ে বলল, এই বেটা, তুই আমার বোনটার জীবন নরক বানিয়ে দিলি কেন? কয়েক মাস প্রেম করে ছেড়ে দিয়েছিস। তুই আমার বোনটার জীবন ধ্বংস করে দিয়েছিস। এক মিনিট, কে আপনার বোন? কার কথা বলছেন? আর কোন সাহসে আমার নামে আজে বাজে কথা বলছেন? এই তো আমার বোন, আপনার সামনেই তো আছে। রক্তিম রীতির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, আরে এভাবে মুখ ঢেকে রাখলে কিভাবে চিনবো কে এই মেয়ে? কয়টা মেয়ের সাথে প্রেম করিস? আমার বোনকে চিনছিস না? খবরদার, উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু পুলিশ ডাকবো। মূলত রক্তিমকে মেয়ের সম্পর্কিত ব্যাপার নিয়ে বিরক্ত করাই রীতির মূল উদ্দেশ্য ছিল। কারণ রীতির সাথে অনেকদিন ধরে রক্তিম কথা বলেনি, তাই তার ধারণা রক্তিম এখন অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছে। যার ফলে রীতি এই অভিনয় করে তার আন্দাজ ঠিক কিনা তা যাচাই করতে এসেছে। এদিকে বনের চেঁচামেচিতে অফিসে লোক জড়ো হয়ে গেল। বন বলতে লাগলো, এই ছেলে আমার বোনকে বিয়ে করেছে আর এখন বাচ্চার দায়িত্ব নেওয়ার সময় এসেছে, তাই মুখ ফিরিয়ে নিয়েছে। এখন হয়তো আমার বোন আর কাউকে এই মুখ দেখাতে পারবে না। এই জীবন আর রেখে কি লাভ? এই অফিসের ছাদ থেকেই পড়ে তুই আজই মরে যাবি আর আমাদেরকেও উদ্ধার করবি। এদিকে তাদের চেঁচামেচি শুনে আশেপাশে সবাই কানাঘুষা করছে আর রীতি মনে মনে হাসছে আর বলছে, আমার পচা মাছ এখন মজা বোঝো। এটা এতদিন আমার কাছ থেকে দূরে থাকার শাস্তি, আমাকে 1 মাস ফোন না দেওয়ার শাস্তি, আমাকে অপেক্ষায় রাখা, আমার সাথে দেখা না করা, আর আমাকে অনেক বেশি কষ্ট দেওয়ার শাস্তি। তোমার সম্মানের ফালুদা না বানিয়ে আমি কিভাবে শান্তিতে থাকবো বলো? আমি আপনাদের চিনি না। দেখুন, আপনারা খুব বড় সমস্যার সৃষ্টি করছেন। আমার বোনটার কি হবে? আপনি কি আমার বোনকে ভালোবাসেন না? শুনুন, আমার জীবনে শুধু একজনই আছে। আমি কারোর সাথে প্রেমের নাটক করিনি, আর বিয়ে তো বহুদূর। রিধিকে ছাড়া আমি আর কাউকে নিয়ে কিছুই ভাবিনি, তাই এসব আজে বাজে কথা বলে সমস্যার সৃষ্টি করবেন না। রীতির তো খুশিতে উঠতে ইচ্ছে করছে। এতদিন পর সে রক্তিমের মুখে নিজের নাম শুনেছে। রক্তিম কত ভালোবাসা দিয়েই না এই নামটি উচ্চারণ করেছে। হঠাৎ একটি মেয়ে রক্তিমের কেবিনে ঢুকলো আর বলল, পুলিশকে ফোন দিবে কিনা। রক্তিম বলল, হ্যাঁ দাও। এরা উল্টাপাল্টা কথা বলছে। মেয়েটি রক্তিমের পাশে এসে দাঁড়িয়েছে, তাই রীতির প্রচন্ড বিরক্ত লাগছে। সে মনে মনে বলল, কত বড় সাহস মেয়েটা আমার রক্তিমকে বলছে আমাকেই পুলিশে দিতে। রীতি এবার চেঁচিয়ে বলল, এই তুমি আমার রাক্ষসের পাশে দাঁড়াবে না, সরো সরো বলছি। রক্তিম আর বন্য হা হয়ে গেল। বন্য মনে মনে বলল, এইটা তো প্ল্যানিং এ ছিল না। প্ল্যান ছিল রক্তিম ভাইয়াকে ফাঁসিয়ে আমরা পালিয়ে যাব আর উনি জানতেই পারবেন না মেয়েটা রিধি। কিন্তু এখন রিধি তো নিজেই ফাঁস করে দিয়েছে। রিধি? রীতি সানগ্লাস নামিয়ে মাস্ক খুলে রক্তিমকে জড়িয়ে ধরে বলল, তুমি অনেক পচা, তোমার এত বড় সাহস আমাকে পুলিশে দেবে? তুমি আমাকে একটু ভালোবাসো না, আই হেট ইউ। আর মেয়েটাকে, হ্যাঁ এই মেয়ে, তুমি আমার রক্তিমের পাশে দাঁড়াবে না, যাও। রিধি, কি ছিল এসব? তুমি কি এখনো বাচ্চা? এসব নাটক কেন করছো? আমি তোমাকে 1 মাস দেখিনি,
তোমার তো আমার কথা মনেই পড়ে না। আর আজ 1 মাস পর দেখা করছি, এভাবে হালকাভাবে দেখা করলে চলে? ঘটা করে দেখা করব না? এখন তোমার এই দিনটা সবসময় মনে থাকবে। তখন আর ভুলেও আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারবে না। আর একবার এমন করলে এভাবেই তোমার সম্মানের ফালুদা বানিয়ে দিব সবার সামনে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আজ 1 মাস পর রক্তিম তার রিধির দেখা পেয়েছে। আজকের দিনটা সে কোনোদিন ভুলবে না, কারণ তার 1 মাস রিধিকে কাছে না পাওয়া, রিধিকে না দেখা, রিধির মিষ্টি সুর না শোনার শূন্যতা কেটে গেছে, তার অপেক্ষার অবসান হয়েছে। 6 মাস পর আজ সামিরা হকের সাথে রোহানের এঙ্গেজমেন্ট। সামিরা ফয়সাল আহমেদের বন্ধুর একমাত্র মেয়ে। সামিরা খুব ভালো গায়িকা, পাশাপাশি ভার্সিটির একজন প্রফেসর। 4 মাস আগে পারিবারিক অনুষ্ঠানে রোহান আর সামিরার পরিচয় হয়েছিল। রোহানের ব্যক্তিত্ব সামিরার খুব ভালো লেগেছিল, তবে প্রেমে পড়েনি। সামিরার কাছে ভালোবাসা, প্রেম এসব শব্দগুলো অহেতুক মনে হয়। জীবনের প্রতি তার কোনো ঘৃণা নেই, কোনো খারাপ অভিজ্ঞতাও নেই। আসলে সে ছোটবেলা থেকেই এমনই। বাবা শফিউল হক একজন ডাক্তার, আর মা রোকেয়া জাহান পুলিশ কমিশনার। দুজনেই ব্যস্ত মানুষ, তাই সামিরাও সবসময় নিজেকে ব্যস্ত রাখত। সে কারোর সাথে তেমন একটা কথা বলতে পছন্দ করে না, চুপচাপই থাকে। বেশিরভাগ সময় বইয়ের মাঝে ডুবে থাকে, আর সামাজিকতা বলতে কিছুই তার মাঝে নেই। মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু কোথায় কি বলতে হয় তা সে জানে না। তাই যারা তাকে চেনে তারা সামিরাকে তেমন একটা পছন্দ করে না। রোহান আর সামিরা দুজনেই বিয়ের ব্যাপারে উদাসীন ছিল। দুজনের মধ্যে এই 4 মাসে কোনো বন্ধুত্ব হয়নি, মতের কোনো মিল ছিল না। রোহান এখনও সামিরার সাথে কথা বলার কোনো বিষয় খুঁজে পায়নি। সামিরা নিজ থেকে রোহানের সাথে কথা বলতো, তাও খুবই যুক্তিসঙ্গত ব্যাপার নিয়ে। মাঝে মাঝে সামিরার যুক্তি তার অপছন্দ হলেও সে কোনো পাল্টা যুক্তি দেখায়নি। যে কোনো তর্কে জয়ী হতে হবে। এত অমিল থাকার পরও আজ তাদের এঙ্গেজমেন্ট, কারণ সম্পর্কটি পারিবারিকভাবেই হচ্ছে। আর রোহান আশা ছেড়ে দিয়েছে যে তার জীবনে কোনো রস, ভালোবাসা, রঙিন মুহূর্ত আসতে পারে। এখন শুধু কোনো আমেজ ছাড়া জীবন পার করতে পারলেই চলবে। আর রোহান এখন ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। এদিকে ঈশার সামিরাকে একদমই পছন্দ হয়নি, কারণ সামিরার পাশে বসলে সে কোনো কথাই খুঁজে পায় না। ঈশা কোনো কথা বললেই সামিরা সেটা অযৌক্তিক বলে কাটিয়ে দেয়। আর সেই অদ্ভুত সব বিষয় নিয়ে কথা বলে, যেগুলো শোনার ইচ্ছে না থাকলেও ঈশাকে বাধ্য হয়ে শুনতে হয়। আর ঈশা কিছু বলে সে এমন একটি ভাব দেখাবে যে তার শোনার কোনো ইচ্ছেই নেই বা শুনছে না। ঈশার পড়াশোনা এখনো শেষ হয়নি, তাই সামিরার ধারণা ঈশা এখনো খুব কম জানে। সে মনে করে ঈশার জ্ঞান কম, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাও তার নেই। সামিরার এসব ধারণা রোহান একদমই পছন্দ করে না। দিব্য সামিরার সাথে তেমন একটা কথা বলে না, আর দিয়া তো প্রথম থেকেই তাকে অপছন্দ করে। কারণ আজ সামিরার জন্যই তার 1 মাসের পরিচয়ের পর 4 মাসের প্রেমের সম্পর্কে ভাটা পড়েছে। তার ফেক আইডি সেই প্রেমিকের সাথে ফোনে কথা বলার সময় সামিরা তাকে হাতে নাতে ধরে ফেলেছিল। এই তো 4 মাস আগের ঘটনা। 1 সপ্তাহ পর দিয়া সেদিনের মেসেজটির উত্তর এসেছিল। দিয়া সেই 1 সপ্তাহ অনেক কষ্টেই কাটিয়েছিল, তবে তাদের প্রেম হলো দিয়া তখনও ফেক আইডির প্রেমিকের দেখা পায়নি। পরবর্তীতে ছেলেটি দিয়ার ফোন নাম্বার চেয়েছিল, দিয়াও কোনো কিছু না ভেবে নাম্বার দিয়ে দেয়। এরপর থেকে দিয়ার সাথে ছেলেটির প্রতিদিন কথা হতো, কিন্তু দেখা করার কথা উঠলেই ছেলেটি দিয়াকে না করে দিত, কারণ ছেলেটি চাইতো না দিয়া এখনই তার পরিচয় জানুক। একেবারে বিয়ের প্রস্তাব পাঠানোর পর দিয়ার সাথে সে দেখা করতে চায়। এরপর দিয়াও সেই অজানা প্রেমিকের মায়ে পড়ে গেল, এমনকি তার নামটাও জানতে পায়নি। তাই সে নিজেই তার নামহীন প্রেমিকের নাম রেখেছে কবি মশাই। দিয়ার মুখে কবি মশাই নামটি শুনতে ছেলেটি খুব পছন্দ করে। এদিকে দিয়াও দিন দিন কবি মশাইয়ের কণ্ঠের স্বর, ছন্দময় কবিতা আর হাসির শব্দের প্রতি দুর্বল হয়ে পড়ে। যেহেতু এটা দিয়ার প্রথম প্রেম ছিল, তাই সে সবসময় ভয়ের মধ্যে থাকতো, কারণ দিব্য আর রোহানকে সে খুব ভয় পায়। যদি তারা জানতে পারে তখন হয়তো সে তার কবি মশাইয়ের সাথে আর কথা বলতে পারবে না। তবে সে যেমন ভয় পেয়েছিল, শেষমেশ
তেমনই হলো। সামিরাই তার প্রেমের রহস্য রোহান আর দিব্যর সামনে আনলো। তবে এই বিষয়ে ফয়সাল আর রাজিয়াকে এখনো জানানো হয়নি। এরপর দিব্য তাকে নতুন সিম কিনে দেয় আর রোহান জানিয়ে দেয় যদি কোনোভাবে সে আবার ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে তারা বাবা মাকে জানিয়ে দিতে বাধ্য হবে। রোহান সেই কবি মশাইকে সাবধান করার জন্য ফোনও দিয়েছিল যাতে দিয়াকে আর বিরক্ত না করে, কিন্তু কবি মশাইয়ের নম্বরটি আর সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দিয়া নিজেও বান্ধবীদের নম্বর থেকে ফোন দিয়েছিল, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দিয়া প্রেম ঘটিত কারণে দিব্য আর ঈশার মধ্যে ঝামেলা হয়েছিল, কারণ সেদিন সামিরা বলেছিল, দিব্য ভাইয়া, আপনি বুঝতে পারছেন কিছু? দিয়া এত সাহস কোথা থেকে পেল? ঈশা তো সারাদিন দিয়ার সাথেই থাকে, আপনি আর রোহান থাকেন অফিসে, আঙ্কেল আন্টি থাকেন ডিউটিতে। দিয়াল খেয়াল রাখার দায়িত্ব তো ঈশারই ছিল, কিন্তু সে তো সারাদিন নিজের মাঝেই থাকে। রান্নাঘর আর নিচের ঘরে বসে থাকা ছাড়া যে কোনো কাজ আছে তা হয়তো সে জানেই না। আমার তো মনে হয় এসব ঈশাও জানে। সেদিন দিয়া সামিরার কথা শুনি বলেছিল, ভাইয়া, ঈশা ভাবি এসব কিছুই জানে না। ভাবি তো অসুস্থ, তুমি তো জানোই। আর তুমি নিজেই বলেছো ভাবিকে বিশ্রাম নিতে। এই সময় তো বিশ্রাম নেওয়া উচিত, তাই না? যদিও দিব্য সামিরার সামনে কিছুই বলেনি, কিন্তু সেদিন বিয়ের পর প্রথম দিব্য ঈশার সাথে কঠিন গলায় কথা বলেছিল। তুমি বাসায় ছিলে তাও জানতে পারোনি, অথচ সামিরা একদিনেই বুঝে ফেলেছে তোমার মন কোথায় থাকে। যার সাথে দিয়া এতদিন কথা বলেছিল সে কেমন ছেলে তা কি আমরা জানি? এই মুহিবের মতো ছেলে হলে দিয়ার ভবিষ্যৎ কি হবে বুঝতে পারছো? দিব্যর এটুকু কথায় ঈশা সম্পূর্ণ ভেঙে পড়ল। সারা রাত সে কেঁদেছিল, কারণ দিব্য তাদের বর্তমানে ঈশার অতীত টেনে এনেছিল। যদিও দিব্য রাগের মাথায় কথাগুলো বলেছিল, আবার 1 ঘন্টা পর এসে ঈশার কাছে ক্ষমাও চেয়েছিল, কিন্তু লাভ হয়নি। পরের দিন দিব্য অফিসে যাওয়ার পর ঈশা কাউকে কিছু না জানিয়ে বাবার বাসায় চলে গেল। দিব্য আর ঈশার জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। তখন ঈশার 4 মাস চলছিল। এই 4 মাসে দিব্য ঈশাকে আগে চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে, কিন্তু একটু মনোমালিন্য হওয়ায় ঈশা এভাবে বাবার বাসায় চলে যাবে দিব্য ভাবতেও পায়নি। ইপ্তি ফোন করে বলেছিল ঈশা বাসায় এসেছে। কথাটি শুনেই দিব্য তার অপসরীকে আনার জন্য অফিসের কাজ ফেলেই ঈশাদের বাসায় ছুটে গেল। প্রিয় মানুষগুলোকে আমরা নিজেদের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, তাদের একটু কড়া কথায় যেন খুব কষ্ট লাগে। যারা প্রিয় মানুষগুলো থেকে কষ্ট পেতে পেতে অভ্যস্ত তাদের জন্য হয়তো স্বাভাবিক মনে হয়, কিন্তু যারা ভালোবাসার মাঝে ডুবে থাকে তাদের জন্য একটু গরম চোখের চাহনিও মারাত্মক মনোকষ্টের জন্ম দেয়। দিব্য ঈশার বাসে গিয়ে সেদিন তাকে নরম সুরে বলেছিল, এই অপসরী, তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? আবার ছোট্ট বাবুটাকে নিয়ে তুমি এভাবে চলে এলে। বাবুটা কত কষ্ট পাবে জানো? বলবে আমার বাবা আমার মাকে কষ্ট দিয়েছে, এখন হয়তো আমাকে পচা বলছে। তুমি কি চাও আমাদের বাবু তার বাবাকে পচা বলুক? ক্ষমা চেয়েছি তো, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তুমি যেমন শাস্তি দিতে চাও দাও, কিন্তু বাসায় চলো। সবাই কি ভাববে বলো? ছোটখাটো ব্যাপারে এভাবে বাবার বাসায় আসে না ঈশা, এটা শুধু আমাদের মধ্যেই ছিল। তুমি এমন করলে সবাই বুঝতে যাবে। ঈশা সেদিন রাতে দিব্যর সাথে আবার শ্বশুর বাড়ি ফিরে এলো। এরপর থেকে দিব্য ঈশাকে আরো বেশি ভালোবাসা দিয়েছে, যাতে ঈশা সব পুরনো কষ্ট ভুলে যায়, কারণ সে ঈশার দূরে যাওয়া সহ্য করতে পারবে না। এদিকে রোহান আর সামিরার এঙ্গেজমেন্ট খুব ধুমধাম করে হয়ে গেল। আজ রীতির পরিবারও এসেছে। দিয়া রীতিকে দেখে আক্ষেপের সুরে বলল, আমার জীবনটা আর সুখের হবে না রে। কেন? ভাইয়া বিয়ে করছে নাকি বাসাকে থানা বানানোর পরিকল্পনা করছে বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে রোহান ভাইয়া লাইব্রেরি বানানোর পরিকল্পনায় আছেন। তোর এই হবু ভাবির সামনে তো আমি আর কখনোই যাব না। সে এত প্রশ্ন কোথা থেকে পায়? আমার তো মনে হয় রোহান ভাইয়াকে আর গুগল সার্চ করতে হবে না। কিছু জানতে চাইলেই সামিরা লাইব্রেরি জ্ঞানীগুণী.com-এ অনুসন্ধান করলে একটা না হাজারটা উত্তর বলে দেবে। শুধু লাইব্রেরি না, উনি একটা রোবটও। কি হয়েছে জানিস? কি হয়েছে? আমাকে আর রক্তিমকে রাস্তায় একসাথে হাত ধরে হাঁটতে দেখেছিল, আর সেটাও রোহান ভাইয়াকে বলে দিয়েছে। তোকে আল্লাহ বাঁচিয়েছে। ভাগ্যিস আঙ্কেল আন্টিকে চেনে না, শুধু তোকেই চিনত।
রোহান ভাইয়া তো জানি আমি আর রক্তিম কোনো সাধারণ প্রেমিক প্রেমিকা নই। আমরা তো নোবেল বিজয়ী প্রেমিক প্রেমিকা। সব প্রতিকূলতা কাটিয়েও যারা এখনো একসাথে আছে, ঘটা করে আমাদের অ্যাওয়ার্ড দিতে হবে না। তুই বল, ভালোবাসায় কি কোনো দাম ধরা যায়? দাম ধরলে তো নোবেল প্রাইজকেই হার মানিয়ে দিত আমাদের ভালোবাসা, তাই না? কিন্তু তোর আইনস্টাইন ভাবি কি বলে জানিস? জানি, বলবে প্রেম ভালোবাসা এসব শুধুই সময় নষ্ট, নিজের চেয়ে কাউকে গুরুত্ব দেওয়া উচিত নয়, শুধু ভালোবাসবে তো নিজেকে 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 নিজেকে। হ্যাঁ রে, এই কথাটাই বলেছিল, তাও আবার রক্তিমের সামনে। কত বড় সাহস আমার রক্তিমকে ভুলভাল শেখায়। তোর রোবট ভাবির মাঝে তো দেখছি কোনো আবেগ অনুভূতি নেই, তাই বলে কি আমার রাক্ষসকেও সত্যি সত্যি রাক্ষস হওয়ার পরামর্শ দেবে? আমার রাক্ষসটা যদি এখন তার কথা শুনে আমার একটু কম ভালোবাসা শুরু করে, আমি তোর রোবট ভাবির সব প্রোগ্রাম ডিলিট করে দিব, বলে দিচ্ছি। আসলেই অসহ্য, উনি শুধু শুধু আমার ভাইয়ার জীবনটা অন্ধকার করতে এসেছেন। হ্যাঁ, রুহান ভাইয়ার মনে এমনিতেই অনেক কষ্ট। আমার না খুব খারাপ লাগে তার জন্য। ওনার চোখ দেখলেই বোঝা যায় তার খুব ভালোবাসা দরকার। এমন একজন মেয়ের প্রয়োজন যাকে দেখলেই মন থেকে প্রশান্তি আসবে। জানিস দিয়া, রুহান ভাইয়াকে আমি যতটুকু জেনেছি, তিনি মনের মাঝে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছে, কিন্তু দেয়ার মতো কেউ নেই। সামিরা আপুর সাথে তো কখনোই ভালো থাকবেন না। কেউ কি একবারও তার ভেতরটা দেখতে পায়নি? ভাইয়া কি কাউকে ভালোবাসে? এখনো বুঝিসনি? তার সাথে বিয়ে ঠিক হওয়ার পর যেদিন প্রথম দেখা করেছিলাম আমি, সেদিনই তার কথায় বুঝতে পেরেছিলাম তিনি তো আমার চেয়ে বেশি কষ্টে আছেন। আমার ভালোবাসার মানুষ তো আমাকে ভালোবাসে, কিন্তু রোহান ভাইয়ার ভালোবাসার মানুষটা হয়তো জানেও না তিনি কত ভালোবাসা জমিয়ে রেখেছে তার জন্য। হয়তো মেয়েটা অন্যের হয়ে গেছে। দিব্য ভাইয়া কি মেয়েটাকে চিনবে? হয়তো চিনবে। দিব্য আর রুহান ভাইয়া কত ক্লোজ, চিনতেও পারে, কিন্তু মেয়েটার ওপর এখন তো অন্যের অধিকার। এখন আর এসব কথা তুলে লাভ নেই, শুধু শুধু অন্যের সুখে বাধা আসবে। এখন শুধু একটাই চাওয়া, এই রোবট আপুটার মাঝে কিছু আবেগ অনুভূতির প্রোগ্রাম যাতে আল্লাহর ইচ্ছায় সেট হয়ে যায়, তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয়। আমিন আমিন। আর আমার জীবন থেকে যাতে এই ভাবির বেড়া বিদায় হয়, আমিন। রিধি মুখ বাঁকা করে দিয়ার দিকে তাকালো। দিয়া বলল, তুই কি চাস উনি আমার জীবন তেজপাতা করে দিক? কেন চাইবো? তাহলে আমিন বলিসনি কেন? আচ্ছা, আমিন। হে আল্লাহ, তুমি দিয়ার সব ইচ্ছে পূরণ করে দাও, আর আমার বান্ধবীকে অপেক্ষায় রেখো না। খুব ভালো একটা বর নিয়ে এসো তাড়াতাড়ি। আমিন। ইনশাল্লাহ তোর দোয়া কবুল হবে, আমারও বিয়ে হবে। আমি তো আমার কবি মশাইয়ের অপেক্ষায় আছি, সে আমাকে কথা দিয়েছে সেই আমাকে বিয়ে করবে। দিয়ার চোখের মাঝে তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষায় থাকা উচ্ছ্বাস ফুটে উঠেছে, আর একজোড়া চোখ মনোযোগ দিয়ে তার উচ্ছ্বাসিত প্রেমিকাকে দেখছে। তার ঠোঁটের কোণে মুচকি হাসি, আর মনের মাঝে গভীর ভালোবাসা জমানো আছে, কারণ সে শুনতে পেয়েছে অপেক্ষায় থাকা একটি মেয়ের ইচ্ছা, প্রিয় মানুষকে পাওয়ার তীব্র বাসনা। আজ দিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সে নীল রঙের শাড়ি পরেছে। তার কবিমশাই বলেছিল তাকে নীল রঙে খুব মানায়। দিয়া জানে না তার কবিমশাই কোথায় আছে, কেমন আছে, কিন্তু তার মন বলছে সে শুধু তার কবিমশাইয়েরই গল্পের নায়িকা হবে, আর কারোর গল্পে চরিত্রে সে জায়গা পাবে না। দিয়ার একটু ভয় লাগছে না, কারণ বাবা বলেছিল ছেলে পছন্দ না হলে না করে দিতে পারবে, কোনো জোড়াজুড়ি নেই। তাই দিয়াকে শান্ত মনে হচ্ছে অনেকটা। সে মনে মনে প্ল্যান করে ফেলেছে ছেলের সাথে কথা বলার সুযোগ আসলেই সে জিজ্ঞেস করবে ছেলেটি তার কবিমশাই কিনা। প্রশ্ন কিভাবে করবে তার অনেক রিহার্সেল করে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। রাজিয়া রহমান মেয়েকে পাত্রপক্ষের সামনে আনলেন। দিয়া মাথা নিচু করে বসে আছে, একবারের জন্য মাথা তোলেনি। লজ্জার ভয় একসঙ্গে চেপে বসেছে মনে। কিছুক্ষণ পর পাত্রের সাথে কথা বলার জন্য তাদের দুজনকে বারান্দায় পাঠানো হলো। দিয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, ছেলেটির দিকে তাকানোর সাহস হচ্ছে না। ছেলেটিও কোনো কথা বলছে না। এরপর পাত্রপক্ষ চলে যায়। দিয়ার চোখের কোণে পানি জমে আছে, কারণ ছেলেটি তার কবিমশাই ছিল না। সেই পরিচিত স্বর যেটি শুনলে তার মনের মাঝে এক প্রশান্তি আসতো, তা এই ছেলেটির কণ্ঠের মাঝে খুঁজে
পায়নি দিয়া। আর তার কবি মশাই তো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো, আর এই ছেলের কথাগুলো তার কাছে বিরক্তিকর ভাষণ মনে হচ্ছিল। এতক্ষণ শুধু কবে আপদ বিদায় হবে এই অপেক্ষায় ছিল সে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর দিয়া বলে দেয় সে এই বিয়ে করবে না, কারণ দেখায় ছেলেটির মাথার তার ছেঁড়া, তাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছে। দিয়ার এখন খুব রাগ হচ্ছে। তার কবি মশাই বলেছিল সেই প্রথম বিয়ের প্রস্তাব আনবে, আর কারোর সামনেই দিয়াকে নীল শাড়ি পরে যেতে হবে না। তাই আজ কবি মশাইয়ের জন্য সে নীল শাড়ি পরেছিল। সে ধরে নিয়েছিল এই বিয়ের প্রস্তাব তার কবি মশাইয়ের পক্ষ থেকেই এসেছে। ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দিল দিয়া। সে কি বেশি বিশ্বাস করে ফেলেছে নামহীন মানুষটাকে? এই যুগে কি এসব পাগলামো কেউ করে? নিজেকে বোকা মনে হচ্ছে তার। এভাবে একটা অপরিচিত মানুষ যে তার নামটিও জানায়নি, দিয়া কিভাবে তাকে এত ভালোবাসতে পারে? যদিও কবি মশাইকে সে কখনো দেখেনি, তবুও সে নিজের মনে তার কবি মশাইয়ের চিত্র এঁকেছে অনেককে কল্পনা করে। হ্যাঁ, দিয়ার বিশ্বাসের জায়গায় তার কবি মশাইয়ের স্থান হয়েছে অনেকের জন্যই, কারণ তার কবি মশাইয়ের কণ্ঠস্বর অনেকটা অনেকের সাথে মিলে যায়। 6 মাস আগে যেদিন হৃদিদের বাসায় গিয়েছিল, সেই দিন অনেকের রহস্যময় হাসি আর কথা দিয়াকে বাধ্য করেছিল ব্লকটি খুলে দেওয়ার জন্য, কারণ একমাত্র অনেককে সে সন্দেহ করেছে। আর অনেকের চোখের নিজের প্রতি ভালো লাগাটা সে বুঝতে পেরেছে অনেক আগেই, কারণ মেয়েদের চোখ আর মনের গভীরতা অনেক বেশি সহজে অদেখা অনুভূতি দৃশ্যমান হয়ে যায়। তাছাড়া এই 6 মাসে অনেকের সাথে যতবার দেখা হয়েছিল, অনেকের ব্যবহারে মনে হয়েছে অনেক ছাড়া তার কবিমশাই হওয়া আর কারোর পক্ষেই সম্ভব নয়। পরের দিন দিয়া ভার্সিটি গেল। রিধি আর বর্ণ বসে আছে পাশাপাশি। বর্ণের মন খারাপ আর রিধি তাকে সান্ত্বনা দিচ্ছে। তা দেখে দিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে? রিধি দিয়াকে ইশারায় চুপ থাকতে বলল। কিছুক্ষণ পর বর্ণ নীরবতা ভেঙে বলল, আমার খুব কষ্ট হয় জানিস, সবাই আমাকে মুটকি বলে খেপায়। আমি অনেক চেষ্টা করেছি এই ওজন কমাতে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই মনে করে আমি অনেক খাই, কিন্তু বিশ্বাস কর আমি খাই না তেমন একটা। খাওয়ার প্রতি আমার আগ্রহ নেই, তবুও কেন আমি তোদের মতো হতে পারি না? আমার তো একটাও ছেলে ফ্রেন্ড হয়নি। যাকে ভালো লাগতো সেও কখনো ফিরে তাকায়নি আমার দিকে। বান্ধবীরা অপমান করতো, সবাই বলতো আমাকে দেখলে বর পালিয়ে যাবে। রিক্সায় উঠলে বলতো চাকার হাওয়া নাকি আমার ভারে বের হয়ে যাবে। মাঝে মাঝে তো ওদের ছেলে বন্ধুদের সামনে অপমান করতো, বলতো এই হচ্ছে আমাদের মুটকি। খুব লজ্জা লাগে জানিস, মরে যেতে ইচ্ছে হয় অনেক। আমি তো খাই না, তবুও যা খেতাম তাও কমিয়ে দিয়েছে এখন। বুকে ব্যথা হয় অনেক, অ্যাসিডিটি বেড়ে যায়, মাঝে মাঝে মাথাও ঘোরায়, কিন্তু কেউ বোঝে না জানিস। তাই কোনো প্রোগ্রামেও যেতে মন চায় না। বাড়ির লোকেরা বলে আমাকে দেখলে নাকি 3 বাচ্চার মা মনে হয়। আর সহ্য হয় না এসব। যারা এমন করে বলে তাদের আমি কিছুই বলি না, হেসে উড়িয়ে দিই। কিন্তু সত্য কথা কি জানিস, তাদের কথাগুলোতে আমি খুব কষ্ট পাই। ক্ষমা করব না কাউকে আমি। এসব কথা কানে নিবি না। যারা এসব কথা বলে তাদের থেকে দূরে থাকিস, ভালো থাকবি অনেক। এটা হরমোনজনিত সমস্যা। তার মানে আল্লাহর ইচ্ছাতেই। আর সৃষ্টিকর্তা কখনো বান্দার খারাপ চাইবে না, বিশ্বাস কর। একদিন সব ঠিক হয়ে যাবে। আজ যারা তোর দুর্বলতায় আঘাত করছে, একদিন তারাই তাদের কোনো দুর্বলতার জন্য আঘাত পাবে। এটাকে বলে ন্যাচারাল রিভেঞ্জ। আমার না কিছু লাগবে না, শুধু ভালো একটা বর লাগবে। একটাও প্রেম করিনি এই জীবনে, শুধুমাত্র বরের সাথেই প্রেম করার জন্য। আমার বর আমাকে ভালোবাসলেই আমি খুশি। তুই যার কপালে চুটবি বড় ভাগ্যবান হবে সে। সত্যি? হ্যাঁ, কচু। কানের কাছে সারাদিন বসে প্যান প্যান করবে, বাইরে গেলে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে বলবে ওকে শুনছো, খেয়েছো, বসেছো, কি করছো, কবে আসবে, অপেক্ষায় আছি তো। অবশ্যই। আমার এসব ভালোবাসাযুক্ত অত্যাচার সহ্য করতে না পারলে সে কেমন বর, রোবট হবে নাকি? আমি বিয়ে করব কেন তাহলে? বাবার বাড়িতেও তো থাকতে পারি। বিয়ে করব শুধু এমন একটা পার্সোনাল শ্রোতা পাওয়ার জন্য, যাকে আমি পা থেকে মাথা পর্যন্ত সব কথা শেয়ার করতে পারবো। সে আমার শুধু বন্ধু না, আমার অভিভাবক হবে। এখন তো আব্বু আম্মুকে এমন কথা বলা যায় না যা বান্ধবীদের বলা যায়, আর বান্ধবীদের অনেক কিছু বলা যায় না যা শুধু বাবা মা জানে, আর বড় সবই জানবে। এত ইম্পর্টেন্স দিচ্ছি কেন? শুধুমাত্র তার জন্য রান্না করা, তার ঘরের কাজ করা, তার বাচ্চার মা হওয়ার জন্য? কখনো না।
আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার সাথে ঘুরবে, হাসবে, তখনই সে আমার বর হবে, নয়তো হবে পর। বাসে আসার পথে দিয়া রিধিকে তার বিয়ের জন্য ছেলে দেখতে আসা কবি মশের প্রতি তার ভালোবাসা সবকিছু প্রকাশ করলো। আর রিধি বাসে ফিরে এসব অনিককে শোনালো। দিয়াকে ছেলেপক্ষ দেখতে এসেছে শুনি অনিকের বুকটা কেঁপে উঠল। সে আর দেরি না করে আদিবা সিদ্দিকা আর কামাল সিদ্দিককে জানিয়ে দেয় সে দিয়াকে বিয়ে করতে চায়। ছেলে পছন্দে তাদের কোনো আপত্তি ছিল না। পরের দিন তারা বিয়ের প্রস্তাব নিয়ে দিয়াদের বাসায় যান। ফয়সাল আর রাজিয়ার অনিককে খুব পছন্দ ছিল, আর যেহেতু দীপ আর রোহানের খুব ভালো বন্ধু তাই আপত্তিও দেখায়নি। দীপ আর রোহানকে জানানোর পর তারাও খুব খুশি হলো। রিধি তো মহা খুশি, তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তার ভাবি হতে যাচ্ছে। দিয়া যখন জানতে পারল অনেক বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তারপর থেকে সেও অনেক খুশি, কারণ তার মনের মাঝে কবি মশাইয়ের জন্য শুধু অনেকই উপযুক্ত। দিয়ার অনেককে পাশাপাশি বসানো হলো। লজ্জার খুশিতে যেন মরে যাবে দিয়া। একটু কথা বলার সুযোগ খুঁজছিল তারা, কিন্তু আশ্চর্য, তাদের একা কথা বলার কেউ সুযোগই দিচ্ছে না। এক সপ্তাহ পর আজ অনিক আর দিয়ার বিয়ে। বিয়েতে রক্তিমের পরিবারকেও দাওয়াত করা হয়েছে। জুনায়েদ আর নবনী রিধিকে আজ কত মাস পর দেখছেন। জুনায়েদ শেফ রিধিকে জিজ্ঞেস করলেন, দিদিমা আমার কেমন আছিস? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোকে ছাড়া ভালো থাকা যায়? কিছু ভালো লাগে না মা, তুই ছাড়া ঘরটা যে বড্ড শূন্য মনে হয়। বাবার কথা কি একবার মনে পড়েনি? হ্যাঁ, রোজ মনে পড়তো, অনেক মিস করি তোমাকে। রিধি, ভালো আছো মা? না ভালো নেই, আমরা কেউ ভালো নেই রিধি, আমাকে ক্ষমা করে দিস মা। অনেক কষ্ট দিয়েছি তোকে। আমি এত নির্দয়ী হয়ে পড়েছিলাম যে তোর মায়া ভরা চেহারাটাও আমার চোখে পড়েনি। আমি তোমার সাথে রাগ করিনি মা, কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন সব ভুলে গেছি। তোমরা আমার জন্য যা করেছিলে এতটা বছর, তা কখনো ভোলা সম্ভব না। তাহলে সামান্য কষ্ট আমি কিভাবে মনে রাখতে পারি বলো? আর বাবা মা সন্তানদের ভালো চায়, তুমি তো রক্তিমের ভালো চেয়েছিলে। আমি রক্তিমের ভালো চাইনি, রক্তিমের ভালো থাকা তো তোর সাথে ছিল। আমি চেয়েছিলাম সমাজের সামনে ভালো থাকা। আমি অনেক খারাপ মা, আমাকে ক্ষমা করে দিস রিধি। আমি কত ভুল করেছিলাম, তুমি কি আমার উপর রাগ করেছিলে? আমিও ক্ষমা করে দিয়েছি তোমাকে। আর এসব কথা কখনো তুলবে না মা। আমার ছেলেটা ভালো নেই রিধি, তুই ছাড়া রক্তিম কারোর সাথেই সুখী হবে না। আমার ছেলের পাশে থাকবি সারা জীবন। রিধি মাথা নিচু করে রইল। সে নিজেও রক্তিমকে ছাড়া ভালো থাকবে না, কিন্তু এখন কি তার পরিবার এই সম্পর্কটা মেনে নেবে? এত কিছু হওয়ার পরও তিন কপল বলার পর দিয়া আর অনেক একই বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। অনেক দিয়াকে ভালোবাসে অনেক আগে থেকেই। আজ অনেকের ভালোবাসার নতুন সূচনা হলো। রাতে বাসর ঘরে বসে আছে দিয়া। লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হচ্ছে মনে। রীতি হয়তো আশেপাশে কোথাও আছে, পরিচিত কেউ আছে, তাই কিছুটা হালকা লাগছে দিয়ার। নয়তো বসে বসে কান্না করত। দিয়া বিয়ের আগের দিন রাতে সবকিছু ভিডিও দেখেছিল, বিয়ের দিন বিদায়ের সময় মেয়েরা কি করে তা দেখার জন্য। রিধি তাকে এই বুদ্ধি দিয়েছে। মেয়েরা বিদায়ের দিন বিভিন্ন ভঙ্গিতে কান্নাকাটি করে, কেউ চিৎকার করে কাঁদে, যা দিয়া কখনো করবে না। কেউ বাবা মাকে ধরে রাখে আর বলে আমি যাব না, আমি যাব না। কিন্তু দিয়া তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক পায়ে খাড়া, তাই এই ধরনের কান্নাকাটিও বাদ। কেউ কেউ ফুপিয়ে কাঁদে, কিন্তু এভাবে ফুপানোর অভ্যাস দিয়া নেই। অনেকে নাচতে নাচতে চলে যায়, অনেকে দাঁত বের করে হাসে। একটাও দেয়ার মানসম্মত মনে হয়নি। এখন সমস্যা হচ্ছে দেয়ার খুব সহজে কান্না পায় না। দেয়ার ধারণা তার অশ্রু গ্রন্থিতে পানির পরিমাণ কম, অথবা তার মস্তিষ্ক এই ব্যাপারে কোনো সাড়া দেয় না। তাই সে এসব ভিডিও দেখছিল কিভাবে কান্না করবে, কিভাবে তা চর্চা করার জন্য। কারণ বিদায়ের সময় না কাঁদলে লোকে কি বলবে। এত কিছুর পরও দিয়ার কান্না পায়নি, তাই রিধির বুদ্ধিতে সে অভিনয় করেছিল। কারণ ছাড়া নাক টেনেছিল যাতে মনে হয় সে কাঁদছে, আর টিস্যু দিয়ে চোখটা আড়াল করার চেষ্টা করেছে। শুধু বাবা মার থেকে বিদায় নেওয়ার চেয়েও তার কাছে তখন চোখ ঢেকে রাখা গুরুত্বপূর্ণ ছিল। অনেকক্ষণ হলো দিয়া বসে আছে। এত সাজগোজ নিয়ে বসে থাকতে বিরক্ত লাগছে তার। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে পরিচিত নম্বর দেখে ভয় পেয়ে গেল সে। এটা তো তার কবি মশাইয়ের নম্বর।
এত চিন্তা করার সময় ছিল না দিয়ার। সে তাড়াতাড়ি কল রিসিভ করলো। ওপাশ থেকে কবি মশাই বলল, প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, পড়েছি তোমার হাসির মায়া। যতবার দেখেছি তোমার আঁখি, বাঁধিয়াছি তুমি হিয়ায় রাখি। তোমার মাঝে কি আছে গো মায়াবিনী? আমি তোমারে ছাড়িয়া যেতে পারিনি। আজ সৃষ্টি হয়েছে এক নতুন বন্ধন, ললাটে তোমার আঁকা হলুদ চন্দন। মায়াবতী, এখন থাকবো তুমি আর আমি। তুমি আমার বউ, আমি তোমার স্বামী। দিয়া চোখ বন্ধ করে রেখেছিল এতক্ষণ। অনেক দরজে ঠেলে ঘরে ঢুকলো। দিয়া চোখ খুলে অনিককে সামনে দেখলো। দিয়ার সামনে এসে কলটা কাটলো অনিক। দিয়া মুচকি হেসে বলল, খুবই মশাই। না না, এখন থেকে বলবো অনেক মশাই। হ্যাঁ মিস দিয়া। না না, এখন তো আপনি মিসেস অনেক। দিয়ার অনিকের মুখে হাসি আমেজ। দিয়া ধারণা করেছিল অনেক তার কবি মশাই, তবুও সম্পূর্ণ প্রমাণ না পেলে কিভাবে সে মনকে শান্ত করবে। আজ মনশান্ত, অপেক্ষারও হলো সমাপ্ত। ভালো থাকুক দিয়া আর অনেক, তাদের জীবনের নতুন যাত্রা সুখের হোক। বন ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে আছে। ক্যান্টিনের পাশে বিরাট আকারে বটবৃক্ষ। বটবৃক্ষের শাখা প্রশাখা অনেক জায়গা জুড়ে বিস্তৃত। বটবৃক্ষের নিচে বসার জন্য বাঁশের তৈরি বেঞ্চ আছে। জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বৃক্ষটির শাখায় বিভিন্ন রঙের বাতি ঝুলছে। সন্ধ্যার পর এই জায়গাটি খুব আকর্ষণীয় দেখায়। আর রিধির এই জায়গাটা খুব পছন্দের। সে মনে মনে ভেবে রেখেছে বিয়ের পর রক্তিমের সাথে এখানে আসবে। আজ রিধি ও দিয়া একসাথে ভার্সিটিতে আসলো। বন্য তাদের দেখে বলল, আজ এত দেরি করেছিস কেন? কবে থেকে তোদের জন্য অপেক্ষা করছিলাম জানিস? আমি তো তাড়াতাড়ি আসতাম, কিন্তু এই নতুন বউটা সকালে ঘুম থেকে উঠেই তার বরের জন্য রুটি বেলেছে, ডিম ভাজি করেছে, সাথে চাও বানিয়েছে। তারপর শাড়ি পরে বরের সামনে কিছুক্ষণ ঢং করেছে। তারপর বর যখন হাসি ফেরত দিয়েছিল, তখন একেবারে খুশিতে দৌড়ে আমার কাছে এসে বলেছে, জানিস রিধি, তোর ভাইয়ার হয়তো ভালো লেগেছে আমি নাস্তা বানিয়েছি তাই। আমার না কেমন কেমন লাগছে, দেখ হাত ঠান্ডা হয়ে গেছে, কি লজ্জা পেয়েছি। তারপর কি হয়েছে জানিস, শাড়িটা পাল্টে আবার নতুন জামা পরেছে ভার্সিটি আসার জন্য। শাড়ি পাল্টানোর এতই শখ থাকলে ঘুম থেকে উঠে ইউটিউব দেখে শাড়ি পরার কি দরকার ছিল বলতো? হ্যাঁ রে দিয়া, শাড়িটা না হয় পরেই আসতি, আমরাও দেখতাম। অনেক মশাই বলেছে শাড়ি শুধু তার সামনে পরতে, শাড়ি পরলে নাকি আমাকে খুব সুন্দর লাগে। দেখেছিস তার আমার জন্য কত চিন্তা। আমার উপর যদি কেউ ক্রাশ খেয়ে বসে থাকে তখন অনেক মশাইয়ের কি হবে? তাই ইস, কি ভালোবাসা! আমারও না এমন একদম বর লাগবে, আমাকেও খুঁজে দিবি কিন্তু। ইস, এত প্যারা কেন নিতে চাস? ভালোই তো শান্তিতে আছিস, খাবি ঘুমাবি আর চিল করবি। এসব বিয়ে বর শ্বশুর ঘর বড়ই যন্ত্রণাদায়ক। কে বলেছে যন্ত্রণাদায়ক? ভালোবাসা দিলে তো কোনো যন্ত্রণা থাকে না। আর তুই তো বড় ভাইয়াকে বিয়ে করার অপেক্ষায় আছিস, যন্ত্রণার কথা কি তখন মাথায় আসে না? রক্তিম তো মিষ্টি যন্ত্রণা, এই যন্ত্রণা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকলেই আমার আত্মা শান্তি। রিধি দিয়া আর বন্য বটের নিচে বসে কথা বলছিল। এমন সময় শাহেদ আর আদি তাদের সামনে আসলো। শাহেদ বলল, হাই রিদি, হাই দিয়া। তোরা এখানে? তোরা আমাদের ভার্সিটিতে পড়িস? আমি না, আমি তো ঢাকায় ভর্তি হয়েছি। আমি তো আদির সাথে ঘুরতে আসলাম। দিয়া আদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আদি তুই এখানে কোন সাবজেক্টে? ইংরেজি সাহিত্য। বস না, অনেকদিন পর দেখা হলো। কেমন আছিস তোরা? ভালো। শাহেদ বন্যর দিকে আর চোখে তাকিয়ে ইশারায় রিধিকে জিজ্ঞেস করলো, কে? আমার নতুন বেস্ট ফ্রেন্ড। বলনানি নাম, রাইট? হ্যাঁ, কিভাবে জানলে? তুমি তো সেলিব্রিটি, তোমাকে কিভাবে চিনব না? বুঝলাম না ঠিক। তোমার হাতে আঁকা ছবি ভার্সিটির গ্যালারিতে ঝুলছে, তোমার ছবি সহ নাম ছিল পাশে, তাই চিনেছি। তুমি কিন্তু দারুণ ছবি আঁকো। ধন্যবাদ। অনেকক্ষণ তারা আড্ডা দিল। তারপর দিয়া, রিধি আর বন্য তাদের ক্লাসে চলে গেল। আর আদি শাহেদকে নিয়ে বেরিয়ে পড়লো। শাহেদ আদিকে হালকা ধাক্কা দিয়ে পড়লো, বন্য মেয়েটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, প্রেমে পড়িসনি তো আবার? আরে না, আমার তো মন অন্য জায়গায় আটকে আছে, তোর জন্য বলছিলাম। আমারটা না ভাবলেও চলবে, আমার এসব প্রেমের প্রতি কোনো আগ্রহ নেই। বিয়েই করছি না আমি, সারা জীবন সিঙ্গেল থাকবি নাকি? যেসব সম্পর্ক কষ্ট দেয়
অশান্তি সৃষ্টি করে সেসব সম্পর্কে না জড়ানোই উত্তম। এই সময়ে আমার সাথে আর কথা বলবি না। ভার্সিটি থেকে এসে দিয়া ফ্রেশ হয়ে আবার শাড়ি পরা শুরু করলো। অনেক পাশে এসেছে, দিয়া তা জানতো না। অনেক রুমে ঢুকে দিয়াকে দেখেই দাঁড়িয়ে গেল। দিয়া মাথা ঘুরিয়ে অনেককে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। কি করবে সে বুঝতে পারছে না। এসবের কোনো অভিজ্ঞতা নেই দিয়ার। অনেক দিয়ার দিকে এগিয়ে এসে বলল, আমি তো তোমার বর, এমন করছো কেন? অপরিচিত নারীর মতো নিজেকে লুকাচ্ছ কেন? শাড়ি পরতে জানো না, আমাকে বলনি কেন? আমায় কিভাবে চিনলে না ভালো মতো এখনো? আমি কি বিরক্ত করতে পারি তোমায় কখনো? কি হয়েছে, চুপ করে আছো, কিছু বলছো না কেন? কবি মশাই এমন মুহূর্তেও কবিতা বানাতে পারে? তোমার কবি মশাই আরো অনেক কিছুই পারে, জানতে চাও? অনিকের বাঁকা হাসি আর চাহনি দেখে দিয়া বুঝতে পারল অনিককে বুঝাতে চাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে কোথায় পালাবে। দিয়া নিজের অশান্ত মনকে শান্ত করে বলল, আমি বরং রিধির কাছে যাই, ও আমাকে শাড়ি পরিয়ে দেবে। আমি আছি না, এত পথ পাড়ি দিয়ে রিধির কাছে যাওয়ার কি দরকার? এত পথ কোথায়? পাশের রুমেই তো। ইস দিয়া, তুমি না দিব্যের মতো হওনি, রোহানের মতো হয়েছো। একদম ভাই বোন দুজনই নিরামিষ। দিয়া চোখ বড় বড় করে অনিকের দিকে তাকিয়ে বলল, কি বললে? আমি নিরামিষ? আমি কি করেছি? হ্যাঁ, ওমা, তুমি যেভাবে পালাচ্ছ মনে হচ্ছে তোমার এই লজ্জা ভাঙানোর জন্য আমাকে কোর্স করতে হবে। কেমন কোর্স? বেশি না, 2-3টা মেয়ের সাথে একটু আধটু ঘোরাঘুরি করব, তারপর আর কি শেখা হয়ে যাবে মেয়েদের লজ্জা কিভাবে ভাঙা। আমার তো আগে কোনো মেয়ের সাথে প্রেম ছিল না, তাই অভিজ্ঞতাও নেই। কি বলো, ভালো না আইডিয়াটা? দিয়ার কখনো কান্না পায়নি, কিন্তু অনিকের এই কথা শোনার পর তার চোখের কোণে অশ্রু ভিড় জমাতে লাগলো। সে অনিকের হাতে শাড়ি দিয়ে অনিকের খুব কাছে এসে দাঁড়ালো, তারপর অভিমানী কণ্ঠে বলল, দেখি পরিয়ে দাও। আজ থেকে তুমিই আমাকে শাড়ি পরিয়ে দেবে, বুঝেছো? তোমাকে আর কোনো কোর্স করতে হবে না। ও তাই? আমার বউটার খুব জ্বলছে, আমার তো ভারী মজা লাগছে। তার কণ্ঠ আমায় ডাকছে, আর আমার ভালোবাসা দিন দিন বাড়ছে। তোমায় ছেড়ে কোথাও যাব না, ওহে মোর জীবিকা। তুমি তো আমার গল্পের একমাত্র সুন্দরী শ্রেষ্ঠা নায়িকা। কয়েকদিন পর জুনায়েদ হোসেন আর নবনী হোসেন রক্তিমের বিয়ের প্রস্তাব নিয়ে রিধির বাবা মার কাছে এলেন, কিন্তু কামাল সিদ্দিক সোজাসুজি না করে দেন। তাই তারা শুকনো মুখে ঘরে ফিরলেন। রক্তিম সব জানার পর অনেক কষ্ট পেল। সে আর রিধিকে ছাড়া থাকতে পারবে না। রিধিও ইদানিং বিয়ের কথা এড়িয়ে যায়। সে এত বছর পর তার বাপ্পি মাম্মি আর অনু ভাইয়াকে পেয়েছে। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে আবার দূরে চলে যাবে। রক্তিম রিধিকে বুঝিয়ে বলেছিল বিয়ে করার পর সে রোজ দেখা করতে পারবে বাবা মার সাথে, রক্তিম তাকে আটকাবে না। কিন্তু রিধি বলে দিয়েছে এখন সে বিয়ে করবে না। রিধি হয়তো বুঝতে পারছে না রক্তিমেরও বিয়ের বয়স হয়ে গেছে, যদিও রক্তিমের এই অপেক্ষার কোনো আপত্তি নেই। রিধির অপেক্ষায় সে বুড়ো হয়ে যায় তাতেও চলবে, কিন্তু রিধি ছাড়া তার চলবে না। কিন্তু অপেক্ষাটাই যে যন্ত্রণাদায়ক। রাত 12টা। রোহান হাসপাতালের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ঈশাকে নিয়ে এসেছিল সে। ঈশার হঠাৎ শরীর খারাপ হয়ে পড়েছিল। এদিকে দিব্য অফিসের কাছে ঢাকায় গিয়েছিল। রোহানের ভীষণ হাত কাঁপছে, ভয়ে ঘেমে যাচ্ছে বারবার। রাজি আর ফয়সাল 10 মিনিটের মধ্যে চলে এলেন। তারা পাশের হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন। ডাক্তার বের হওয়ার পর রোহান খুব উদ্বিগ্ন হয়ে এগিয়ে গেল ঈশার খবর নিতে। ডাক্তার আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, ভয়ের কিছুই নেই। আপনার ওয়াইফ আর বাচ্চা উভয়ই সুস্থ আছে। ডাক্তারের মুখে ওয়াইফ শব্দটা শুনে রোহানের বুকটা কেঁপে উঠল। সে ধরা কণ্ঠে বলল, ঈশা আমার ভাইয়ের ওয়াইফ, আমি ওর কেউ না। পরে বাক্যটি চাপা স্বরে বলল। রোহান ছাড়া কেউই এই কথাটা শোনেনি। ডাক্তার প্রত্যুত্তরে বলেন, ও আই এম সরি, আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনার ওনাকে নিয়ে যেতে পারবেন, সমস্যা হবে না। দুদিন ঈশা খুব কষ্টে কাটিয়েছে। দিব্য আসার পর অনেক অভিমান দেখিয়েছিল সে, কিন্তু দিব্য ছেলেটা অদ্ভুত এক মায়ায় ঘেরা। তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। আগামী মাসের শেষে সামিরা আর রোহানের বিয়ে, আর আগামী মাসে ঈশার ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে দিব্যর ভীষণ মন খারাপ, চুপচাপ বসে আছে সে। ঈশা দিব্যর গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? অবসরী, আমার তোলা একটা ছবি ইন্টারন্যাশনাল ইভেন্টের জন্য সিলেক্ট হয়েছে।
এখন ওরা আমাকে ওদের প্রজেক্টে নিতে চায়। এটা তো অনেক ভালো খবর। মন খারাপ করে আছো কেন তাহলে? আমাকে জাপান যেতে হবে কখন? 20 দিন পর। কি বলো তুমি? আমাদের বাবু আসবে, তুমি আমার পাশে থাকবে না? আমি চলে আসব, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ শুধু। দেখবে আমি এসে বাবুকে প্রথম কোলে নেব, আর রোহান আর সামিরের বিয়েতে আমরা 3 জন একসাথে ফ্যামিলি ফটো তুলব, আর ছবিটা ঠিক দেয়ালের মাঝখানে লাগিয়ে দেব। সকালে চোখ খুললেই চোখে পড়বে দিব্য ঈশা সুখী পরিবার। আমি তোমাকে ছাড়া 1 সপ্তাহ কিভাবে থাকবো? আমি থাকবো না তো কি হয়েছে, আমার বাবুটা তো আছে। বাবুটা যতদিন থাকবে তোমার দিব্য তোমার সাথেই থাকবে। অনেক ভালোবাসি তোমায় অপসরী। আমিও তোমাকে অনেক ভালোবাসি। 20 দিন দেখতে দেখতে কেটে গেল। দিব্য সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে গেল। রোহান নিজেই দিব্যকে এগিয়ে দিতে গেল। দিব্য যাওয়ার আগে রোহানকে বলল, রোহান, ঈশাকে একটু দেখে রাখিস। আই হোপ বাবু হওয়ার আগে চলে আসবো, কিন্তু ওর মনটা ভালো না। আমি ঠিক সময় আসতে পারবো তো? আরে কেন পারবি না, ডেলিভারিতে আরো সময় আছে তো। আচ্ছা, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। এদিকে ঈশার কান্না এখনো বন্ধ হচ্ছে না। দিয়া আর রাজিয়া ঈশার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে আর বলছে 1 সপ্তাহ মাত্র। কিন্তু ঈশা কিভাবে বোঝাবে দিব্যকে ভালোবাসার পর, দিব্যর বউ হওয়ার পর? দিব্যকে একদিনের বেশি না দেখে থাকতে পারেনি ঈশা। এখন 1 সপ্তাহ কিভাবে কাটাবে? তাও কত দূর যাচ্ছে দিব্য? দিব্য যাওয়ার পর থেকে ঈশা চুপচাপ বসেছিল। দিব্য বলেছে পৌঁছে ফোন দিবে, তাই এক দৃষ্টিতে সে ফোনের দিকে তাকিয়ে আছে। এরপর দিব্য জাপান পৌঁছে ঈশাকে ফোন দিল। ঈশা দিব্যর কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল। এই 1 সপ্তাহ দিব্য ব্যস্ত থাকে, তেমন কথা বলতে পারেনি ঈশার সাথে, তাই ঈশা খুব চিন্তিত ছিল। 1 সপ্তাহ পর দিব্য ফোন করে বলল, অপসরী, আমি আসছি, কয়েক ঘন্টা পরে ফ্লাইট। তাড়াতাড়ি এসো, তুমি বলেছো বাবুকে তুমিই প্রথম কোলে নেবে। আচ্ছা আমার লক্ষ্মী বউ, কয়েক ঘন্টা অপেক্ষায় থাকো। এরপর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এরপর থেকে কোথাও গেলে তোমাকে নিয়ে যাব। আসো আগে। অনেকবার বলেছো আমাকে ফেলে কোথাও যাবে না, কিন্তু সবসময় আমাকে ফেলেই চলে গিয়েছো। কারণ আমার বাবুটা তো তোমার সাথে ছিল। আচ্ছা সরি, আসছি আমি, আল্লাহ হাফেজ। আচ্ছা তাড়াতাড়ি, কিন্তু তোমার অপেক্ষায় আছি আমি। গভীর রাতে ঈশার খুব ব্যথা উঠল। রোহান আজও ঈশাকে হাসপাতালে নিয়ে এলো। ঈশা শুধু দিব্যকে খুঁজছে। রোহান ঈশার হাত শক্ত করে ধরে আছে। ঈশা কান্নামাখা কণ্ঠে রোহানকে বলল, দিব্য বলেছে আমার পাশে থাকবে, তাহলে ও আমাকে দাঁড় করিয়ে রেখেছে কেন? প্লিজ আমার দিব্যকে আসতে বলুন। ও ফ্লাইটে এখন চলে আসবে কয়েক ঘন্টা পর, তুমি টেনশন নিও না। ঈশাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলো। কয়েক ঘন্টা পর অপারেশন শেষ হলো। নার্স এসে বলল ছেলে হয়েছে। বাচ্চাটা রোহানের কোলে দেওয়া হলো। রোহানই প্রথম ঈশা আর দিব্যর বাচ্চা কোলে নিয়েছে। এই অধিকারটা হয়তো সৃষ্টিকর্তা তাকেই দিয়েছেন, তাই আজ দিব্যর জায়গায় সে দাঁড়িয়ে আছে। একটু পর ঈশার জ্ঞান ফিরল, আর সে অস্থির হয়ে দিব্যকে খুঁজতে লাগলো। এদিকে ঈশাকে সবাই শান্ত করতে ব্যস্ত। এতক্ষণে দিব্যর ল্যান্ড করার কথা। রোহান দিব্যকে আনার জন্য গাড়ি পাঠিয়েছিল, হয়তো এতক্ষণে গাড়িতে উঠেছে। রোহান হাসপাতালের করিডোরে পায়চারি করছে। কেন জানি তার খুব অস্বস্তি লাগছে। রোহান ফয়সাল আর রাজিয়াকে পাঠিয়ে দিল বাসায়। এরপর সে হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ সামনে তাকিয়ে রোহান স্তব্ধ হয়ে গেল। তার কান গরম হয়ে যাচ্ছে, হাত পা যেন অবশ হয়ে পড়েছে। সে এমন কিছু দেখবে সে মোটো আশা করেনি। রোহান কয়েক মিনিটের জন্য নির্বাক হয়ে গেছে। তার চোখ আটকে আছে টিভিতে আসা ব্রেকিং নিউজে। কিছুক্ষণ আগে জাপান থেকে আসা ফ্লাইটটি ল্যান্ড করার আগ মুহূর্তে বিধ্বস্ত হয়ে যায়। রোহান কাঁপা হাতে ড্রাইভারকে ফোন করলো। ড্রাইভারও একই খবর দেয়, এয়ারপোর্টে নাকি প্রচুর ভিড়। এই অবস্থায় দিব্যকে কোথায় খুঁজে পাবে সে? রোহানের মাথা আর কাজ করছে না। ঈশাকে হাসপাতালে ফেলে যেতেও পারছে না। রোহান আর কিছু না ভেবে অনিককে ফোন করলো। কয়েক মিনিটের মধ্যে নিউজটি সবার চোখে পড়ল। নতুন অতিথি আসার খুশিতে থাকা মানুষগুলোর মাঝে মুহূর্তেই ভিড় করলো আতঙ্কের ছায়া। দিব্য কি ঠিক আছে? সবার মনে এখন একটাই প্রশ্ন। দিয়া আর রিধিকে হাসপাতালে রেখে অনিক আর রোহান বেরিয়ে পড়ল দিব্যর খোঁজে। এদিকে রাজিয়া খবর দেখার পর থেকে পাগলের মতো করছেন। ফয়সাল আহমেদও আর ঘরে বসে থাকতে
পারলেন না। তিনিও ছুটে গেলেন ছেলেকে খুঁজতে। আর ঈশা দিব্যর আশায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবিনের দরজার দিকে। ঈশার কাব্য কখন আসবে, কখন বলবে অপসরি আমি এসেছি, বলেছিলাম না আসবো। ইস, দেখো বাবুটা না একদম তার বাবার মতো হয়েছে, কি বলো? দিয়া কেবিনের বাইরে বসে আল্লাহকে ডাকছে। এই মুহূর্তে সে ঈশার সামনে গেলে ঈশা তার চোখ মুখ দেখে সব বুঝে ফেলবে, তাই সে আর কেবিনের ভিতর ঢুকেনি। রোহানার অনেক এখনও গাড়িতে। অনেক রোহানকে শান্ত করতে পারছে না। রোহানকে এই প্রথম সে কাঁদতে দেখছে। কাঁদতে কাঁদতে চোখগুলো একদম ফুলিয়ে ফেলেছে। কাল সারা রাত রোহান ঈশার পাশে নির্ঘুম বসেছিল। দীপর বাচ্চাকে কোলে নিয়ে সে মনে মনে দীপর হাসি মুখ কল্পনা করেছিল। অনেক শুকনো মুখে বলল, রোহান প্লিজ এভাবে কাঁদিস না, ইনশাআল্লাহ দিব্যের কিচ্ছু হবে না। কিছু হবে না, ওর কিচ্ছু হবে না। ওর কিছু হলে ঈশার কি হবে? মেয়েটা দিব্যকে ছাড়া থাকতে পারবে না। আর আমার হাসি খুশি পরিবারটা মুহূর্তে এলোমেলো হয়ে যাবে। মাত্রই তো আমি সবকিছু ফিরে পেয়েছিলাম। আমার ভাইয়াটাকে আমি হারাতে চাই না। রোহান আর অনেক এয়ারপোর্টে ঢুকলো। অ্যাম্বুলেন্সের হর্ন, মানুষের চেঁচামেচি আর ভিড় যেন রোহানের মগজ খুবলে খাচ্ছে। তার চিৎকার করতে ইচ্ছে করছে। রোহান পাগলের মতো দিব্যকে খুঁজছে আর মানুষের ভিড় ঠেলে সামনে যাচ্ছে। আশেপাশে মানুষের কথাগুলো কানে আসছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই মারা গেছে। যারা বেঁচে আছে তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েক ঘন্টা পার হয়ে যায়। উদ্ধার কর্মীরা এসে বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে আহত আর নিহত যাত্রীদের বের করে আনলো। এখন শুধু চিহ্নিত করার পালা। রাজিয়া রহমানকে আর আটকে রাখা গেল না। তিনি মেডিকেলে এসে আহত রোগীদের মধ্যে তার দিব্যকে খুঁজছেন। 70 জন যাত্রীর মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে। বাকি অনেকে মেডিকেলে আসার পর মারা গেছে। আহতদের মধ্যে কোথাও দিব্য নেই। নিহতদের শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। আর সেখানে রোহান তার ভাইকে খুঁজে পেল। দিব্যর নিথর দেহ পড়ে আছে বেডের উপর। রোহানের আর্তনাদ পুরো পরিবেশটা ঘুমট করে তুলেছে। রাত 8টায় দিব্যর লাশ বাসায় আনা হলো। আরিশা এখনো দিব্যর অপেক্ষায় আছে। ফয়সাল আহমেদের ঘরে এখন শোকের ছায়া নেমে এসেছে। রাতে দিব্যকে গোসল করানো হলো। আগামীকাল সকাল 10টায় জানাজা। ঈশার বান্ধবীরা ঈশাকে দেখতে এসেছে। সে সবার কাছে শুধু একটাই প্রশ্ন করছে, দীপুকে আসতে বল না, ওকে আমার সাথে রাগ করে আছে নাকি? আমার বাবুকে এখনো কোলে নেয়নি। আমি কি কোনো ভুল করেছি? কতক্ষণ আমি অপেক্ষা করছি, ও এখনো আসছে না কেন? রোহান শুষ্ক মুখে ঈশার সামনে এসে বসলো। ঈশার আজকে অপারেশন হয়েছে। মেয়েটা ঠিকমতো বসতেও পারছে না। রোহানকে দেখে ঈশা যতটুকু সম্ভব নিজেকে গুছিয়ে নিয়েছে। পেটে এখনো প্রচুর ব্যথা। একটুখানি নড়তেও ভীষণ কষ্ট হচ্ছে তার। ঈশা ধীর কণ্ঠে রোহানকে জিজ্ঞেস করলো, দীপু এখনো আসেনি কেন আমাকে দেখতে? আমার সাথে কি রাগ করে আছে ও? আমার না ভালো লাগছে না কিছু। ওকে একটু আসতে বলবেন প্লিজ। দিব্য বাসায় তোমাকে নিতে এসেছি আমি। আপনি কেন এসেছেন? দীপু কেন আসেনি? রোহান আর কিছু না বলে উঠে চলে গেল। ঈশা এমনিতেই বাসায় যাওয়ার পর সব জানবে, কিন্তু রোহানের এখন এই মুহূর্তে ঈশার কান্নাকাটি সহ্য করার বিন্দুমাত্র ক্ষমতা নেই। অন্তত রাস্তাটা শান্ত পরিবেশে পার করতে চাই রোহান। তাই ঈশাকে কিছু বলল না সে। ঈশাকে হাসপাতাল থেকে রিলিজ দিতে চায়নি, তবুও রোহান তাকে বাসায় নিয়ে এলো। বাসার সামনে এসে মানুষের ভিড় দেখে ঈশার মনে ভয় ধীরে ধীরে বাড়তে লাগলো। বাবুকে দেখতে এত মানুষ কেন আসবে? আর বাসার সামনে লাশবাহী গাড়ি দেখে ঈশার মাথা ঘুরছে। রোহান ঈশাকে শক্ত করে ধরে ওঠালো। বাবু ঈশার বান্ধবী মারিয়ার কোলে ছিল। ঈশা বাসায় ঢুকে দেখলো সবার কান্নাকাটির শব্দ। রোহান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীর পায়ে সাদা কাপড়ে ঢাকা মানুষটির কাছে এগিয়ে গেল ঈশা। ঈশার মা ঈশিতা পারভিন মেয়েকে ধরে কান্না মুখে বললেন, ছেলের মুখটা আর দেখলো না। প্রথম সন্তানকে কোলে নিতে পারেনি ছেলেটা। এই ঈশা, তোর বড় আর নেই মা, চলে গেছে সবাইকে ছেড়ে। ঈশার আর সিজারের ব্যথার খবর নেই। কিছুক্ষণ আগেও মেয়েটি ব্যথায় কেঁদেছিল, কিন্তু এখন সব ব্যথা দিব্যকে হারানোর ব্যথার চেয়ে খুব কম মনে হচ্ছে। ঈশা দিব্যর পাশে বসে ধীর কণ্ঠে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম দীপু। তুমি আমাকে বলেছিলে ঈশির বাবাকে প্রথম করে নিবে, বলেছিলে না? মিথ্যে বলছো কেন দীপু?
আমার তোমাকে ছাড়া চলবে না, আমি পারবো না। আমি কিভাবে থাকবো বলো? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাদের বাবুর কি হবে বলো? দিব্য, যেও না প্লিজ। আমাকে অপসর বলে কে ডাকবে বলো? দিব্য। ঈশার বলা কথাগুলো সবার কষ্ট যেন আরও বাড়িয়ে দিচ্ছে। রাজিয়া রহমান নিজেকে খুব শক্ত ভাবতেন, কিন্তু আজ তার সব শক্তি হারিয়ে গেছে। দিব্যর বাচ্চা কোলে নিয়ে তিনি অনবরত কেঁদে যাচ্ছেন। খিদে পেয়েছে বাবুর, তাই সেও কাঁদছে। কিন্তু ঈশা তো নিজের মাঝে নেই। লাশ বেশিক্ষণ বাইরে থাকলে সমস্যা হবে, তাই দিব্যকে আবার ফ্রিজিং গাড়িতে ওঠানো হলো। ঈশাকে আর আটকানো যাচ্ছে না। দিব্যর সাথে সাথে সেও নিচে নেমে যাচ্ছে। রোহন এতক্ষণ একপাশে দাঁড়িয়েছিল। ঈশার পাগলামো দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ইপ্তি একা বোনকে সামলাতে পারছে না। মাত্র তো কয়েকটা বছরের সংসার ছিল, এত বড় ধাক্কা নিতে পারছে না ঈশা। রোহন ঈশাকে আটকানোর জন্য গেল, হাত ধরেও পারছে না আর। ঈশা পাগলের মতো ছোটাছুটি করছে, আর কিছু না ভেবে ঈশাকে জড়িয়ে ধরে রাখলো। এই প্রথম ঈশাকে এত কাছে পেয়েছে রোহান। ঈশাকে নিজের সাথে বেঁধে রেখেছে একদম। আশেপাশে মানুষ দেখার সময় তার নেই। ঈশাকে জড়িয়ে ধরার পর বুঝতে পারলো সে। ঈশা কাঁপছে। ঈশা কোনো অবস্থায় আছে সে নিজেও জানে না। তার মুখে শুধু একটাই কথা, আমি তোমার অপেক্ষায় ছিলাম দিব্য। রোহান ঈশাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে গেল। সামিরা আর তার বাবা মার চোখেও এসব পড়েছে। রোহান ঈশাকে নিজের বিছানায় বসিয়ে দিয়ে রিদিকে ডেকে আনলো, দিয়ে বাবুকে নিয়ে ঈশার পাশে বসলো। ঈশার বান্ধবী মারিয়ার রাইসাও ছিল পাশে। এভাবে ঈশাকে ফেলে যেতে মন চাইছে না। ফয়সাল আহমেদও ঈশা আর বাবুর খেয়াল রাখার জন্য ফোন করে একটা নার্স ডাকলেন, কারণ বাসায় কারোর অবস্থা এখন ঈশাকে সামলানোর মতো না। এদিকে রোহান রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঈশার জন্য স্যুপ বানাতে গেল, এরপর দুধ গরম করতে দিল। সামিরা রোহানকে রান্নাঘরে যেতে দেখে নিচেও গেল। রোহানকে স্যুপ বানাতে দেখে ভুরু কুচকে বলল, রোহান কি করছো তুমি? ঈশার জন্য স্যুপ বানাচ্ছি। তুমি কেন বানাচ্ছ? দিয়াকে বলো। ঈশার পাশে কাউকে থাকতে হবে তো। আচ্ছা সরো, আমি বানিয়ে দিচ্ছি। তুমি কি এখন ঈশা চাকরি করবে নাকি? রোহান সামিরার কথাই ভুরু কুচকে তার দিকে তাকালো আর বলল, কি বলছো এসব? ঈশার চাকরি করব মানে কি? দেখো রোহান, আমি তোমার বাগদত্তা। তুমি আমার সামনে, আমার বাবা মার সামনে ঈশাকে কোলে নিয়েছো, আবার তাকে নিয়ে গেছো তোমার নিজের রুমে। আমি তখন কিছুই বলিনি, আর এখন তুমি ওর জন্য এসব করছো? অদ্ভুত তো। রোহানের মাথা ভীষণ ব্যথা করছিল। তার উপর সামিরার কথাই মাথাটা গরম হয়ে গেল তার। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার দায়িত্ব মনে হয়েছে তাই করছি। তোমার ভালো না লাগলে চুপ থাকো, আদারওয়াইজ আমার সামনে থেকে চলে যাও। ফর গড সেক, কানের সামনে ঘ্যান ঘ্যান করো না তো, মাথা ব্যথা করছে খুব। স্টেন্স রোহান, তুমি ঈশার জন্য আমার সাথে এভাবে কথা বলছো? তুমি ঈশাকে কোথায় নিয়ে রেখেছো জানো? আর কিছুদিন পর আমাদের বিয়ে, তখন ওটা শুধু তোমার আর আমার দুজনের পার্সোনাল রুম হবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ঈশাকে ওর রুমে নিয়ে গেলে সে আরো ভেঙে পড়বে। ওই রুমের সব জায়গা জুড়েই দিব্যের স্মৃতি আছে। দিয়ার রুম তো খালি ছিল। অনেক এসেছে, দেখেছো না তুমি? তাহলে তুমি কোথায় থাকবে? আমি এখনো অবিবাহিত সামিরা, বোকার মতো কথা বলছো কেন? আমি যে কোনো জায়গায় থাকতে পারবো। সামনের সোফায় থাকলেও আমার কোনো সমস্যা হবে না। আর তুমি এসব কি বলছো? তোমার কি আক্কেল জ্ঞান নেই? আমি আঙ্কেল ছাড়া কথা বলছি। আর তুমি কি দেখতে পাচ্ছ না তুমি ওই মেয়ের জন্য আমার সাথে কড়া ভাষায় কথা বলছো? রোহান এবার না পেরে সামিরার সামনে হাত জোর করে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ কর প্লিজ। আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছে, দিব্য আমাদের মাঝে আর নেই। তুই কি বুঝতে পারছিস না? এখনো সব কথা বলার সময় না। সামিরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রোহান তার সাথে এভাবে কথা বলবে সে কখনো ভাবতে পারেনি। রোহান স্যুপ আর এক গ্লাস দুধ ঈশার জন্য নিয়ে গেল, তারপর দিয়াকে ডেকে দিয়ে দিল। সে আর ভেতরে যায়নি। এরপর বাসা থেকে বের হয়ে গেল। লাশবাহী গাড়িটা তখনও খোলা ছিল। ভেতরে ফ্রিজিং মেশিন, সেখানে ছোট্ট একটা গ্লাস রাখা, ওটা দিয়ে শুধু দিব্যর মুখটা দেখা যাচ্ছে। রোহান গাড়ির পাশে বসে ডুকরে কেঁদে উঠল আর মনে করতে লাগলো সেই দিনগুলো, যে দিনগুলোতে দিব্য তার পাশে ছিল। দিব্য তাকে বলেছিল, আমি যেদিন তোর পাশে থাকবো না, কিভাবে থাকবি একা? এখন থেকে বন্ধু বানিয়ে ফেল, জীবনে বন্ধুর খুব প্রয়োজন।
রোহান এখনও দিব্যর চেয়ে ভালো বন্ধু বানাতে পারেনি, বানানোর চেষ্টাও করেনি। দিব্য আছে তো, আর কাকে লাগবে তার? আকাশের দিকে তাকিয়ে রোহান বলল, আল্লাহ তুমি দিব্যকে ভালো রেখো। ওপারে চলে গেছে আমার ভাইটা, আমার কথা তো আর শুনবে না। সে কেমন আছে এখন তাও জানি না, কিন্তু জীবনে অনেক ভালো কাজ করেছে সে। তবু যদি কোনো অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করে দিও। একটাবার সুযোগ থাকলে ওকে বলতাম, ভাই তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলি, আমার সবচেয়ে কাছের মানুষ ছিলি, বাকি সবাই তোর পরে, তুই আমাকে সবচেয়ে বেশি বুঝতি। আই প্রমিস ইউ ভাই, তোর ভালোবাসার মানুষ আর তোর ভালোবাসার অংশ দুজনেরই খেয়াল রাখবো। তোর ছেলে এখন থেকে আমারও ছেলে, দিব্য আর রোহানের ছেলে দিহান, দুই বাবার সন্তান। এক ভয়ঙ্কর রাত কাটিয়েছে ঈশা। নির্বাক বসে আছে সে, কেউ তাকে ডাকে বিড়বিড় করে বলছে, আমি দিব্যের অপেক্ষায় ছিলাম। দিব্য আমি বলেছে আসবে, আমার বাবুকে এখনো কোলে নিয়ে দেখেনি। ভাবি এমন করো না প্লিজ, ভাইয়ার আত্মা শান্তিতে থাকবে না। আমাদের দুজনকে ফেলে কে যেতে বলেছিল তোমার ভাইয়াকে? আমি কতবার বলেছি আমাকে ফেলে যেও না, আমাকে নিয়ে যাওনি কেন? আমাকে নিয়ে গেলে আজকে আমরা একসাথেই থাকতাম। দিয়ে জানো দিব্য আমাকে ছাড়া থাকতে পারে না, এখন কিভাবে থাকবে? আমি পারবো না, আমি বাঁচতে পারবো না, আমার নিঃশ্বাস আটকে আসছে, আমার দিব্যকে ছাড়া হবে না। ঈশার চিৎকারে সবাই ভয় পেয়ে গেল। রাজিয়া রহমান নিজেকে শক্ত করে ঈশার কাছে এসে বসলেন আর বললেন, দিব্যের ছেলেকে ফেলে চলে যাবে তুমি? আমি দিব্যকে ছাড়া বাঁচতে পারবো না মা, ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারবো না, আমি দিব্যর সাথে থাকবো। এই বাচ্চাটাই তো আমাদের দিব্যের অস্তিত্ব, আমাদের ছোট্ট দিব্য। ঈশা মা, ছেলেটা বাবাকে হারিয়েছে, মা ছাড়া পারবে না, তোমাকে বাঁচতে হবে ছোট্ট দিব্যের জন্য। দিব্য তোমাকে এই সন্তানের দায়িত্ব দিয়ে গেছে, এভাবে ভেঙে পড়লে আমার ছেলেটা ভালো থাকবে না। আল্লাহ আমার ছেলেকে ভালো রাখুক, এইটা একমাত্র চাওয়া। এছাড়া আমাদের হাতে কিছুই করার নেই মা, আমরা কিছু করতে পারবো না। ঈশা কিভাবে পারবে দিব্যকে কষ্ট দিতে? না, সে কাঁদবে না, কিন্তু চোখের পানি যে বাধা মানছে না। দেখতে দেখতে দিব্যর বিদায়ের সময় হয়ে গেল, যার আত্মা এতক্ষণে হয়তো অনেক দূরে চলে গেছে। আর এখন এই মৃতদেহের বিদায় বেলা। দিব্যকে সকাল 10টায় দাফন করা হলো। জানাজা শেষে যে যার বাসায় চলে গেল। সময় একদিন হয়তো পার হয়ে যাবে, সবার জীবন থেকে একদিন মুছে যাবে দিব্য নামের ছেলেটির স্মৃতি। এত কিছুর পরও কেউ চকলেটের বক্স হাতে তুলে দিলে দিয়ার মনে পড়বে দিব্য ভাইয়ের সাথে রাগ করে থাকলেও সেও বোনের রাগ ভাঙানোর জন্য চকলেট নিয়ে আসতো। যখন ঘুম দেরিতে ভাঙবে আর রাজিয়া রহমান শাড়ি ঠিক করতে করতে তাড়াতাড়ি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য আসবেন আর দেখবেন রান্নাঘর ফাঁকা, তখন তার চোখের কোণে পানি জমবে, কারণ দেরি হয়ে গেলে তার দিব্য তার জন্য নাস্তা বানিয়ে রাখতো আর বলতো, আজ না হয় তোমার ছেলেকে সেবা করার সুযোগ দিলে, প্রতিদিন তো তুমিই করো। আর রাজিয়া মুচকি হেসে ছেলের হাতে বানানো রুটি খেতে খেতে বলতেন, দেখতে হবে না কার ছেলে। আজ বুক ভরা কষ্টে সেই মাও মেনে নিয়েছে তার ছেলে আর কখনো ফিরে আসবে না। কখনো হয়তো শূন্য লাইব্রেরিতে এসে দিব্যকে খুঁজবে অনেক। ছেলেটির ভ্রমণ কাহিনী পড়ার খুব নেশা ছিল, এক কোণে বসে বই পড়তো, পড়া শেষ হলে অনেককে শোনাতো। আর আজ কোথাও দিব্য নেই। দিব্যর প্রিয় বইগুলোতে ধুলো জমবে হয়তো আরও কিছু মাস পর। মন খারাপ করে বসে থাকলে এখন হয়তো রোহানের কাঁধে হাত রেখে কেউ বলবে না, কি হচ্ছে বল, আমি আছি না, সলিউশন বের হয়ে যাবে। রাত জেগে বসে গল্প করার কেউ নেই, খেলা দেখার সঙ্গী নেই। রোহান হয়তো আবার একা হয়ে গেছে। দিব্যর পুরনো ক্যামেরাটা ঈশাকে দিয়ে গিয়েছিল, নতুন ক্যামেরা নিয়ে জাপানে পাড়ি জমিয়েছিল। ক্যামেরাটায় দিব্যর হাতের স্পর্শ লেগে আছে। খুব যত্নের সাথে ঈশা সেটা আলমারিতে তুলে রেখেছে। দিব্য ছবিগুলো দেখে কেটে যাচ্ছে মেয়েটির দিন। কিছু ভিডিওতে জীবন্ত দিব্যকে দেখে শুকনো হাসি রেখা টেনে আবার বিলীন করে দেয় ঈশার মলিন ঠোঁট। দেরিতে ঘুম ভাঙলে, অপসরি অফিসে চলে যাব না খেয়ে। এই কথা বলতেই ঈশা তাড়াতাড়ি করে উঠে পড়তো, কারণ অপসরি তার কাব্যকে কিভাবে না খেয়ে যেতে দেবে। কাব্যহীন জীবন এখন তার অপসরির ভালো লাগে না। এখন রোজ রাতে কাব্যর অস্তিত্ব ঈশাকে ঘুমোতে দেয় না। ঈশার চোখও ঘুম আসে না, কারণ পাশে যে তার কাব্য নেই, ঈশার কবিতা শোনার কেউ নেই। ঈশার চুলগুলো এলোমেলো হয়ে আছে অনেক দিন, নিজের খেয়াল রাখে না
সে। দিব্য দেখলে হয়তো বলতো, এই পাগলি, আসো আমি চুল বেঁধে দেই। ভাত রাঁধতে গিয়ে দুবার হাত পুড়িয়ে ফেলেছে ঈশা। শুধু সেই পোড়া হাত ধরে বরফ লাগানোর জন্য কেউ এলো না। মাঝে মাঝে ঈশা তার কাপের কাঁধে মাথা রেখে ভোরের আকাশটা দেখত। এখন জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে বসে আছে। নিজের হাতে জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে ঈশা। ঈশার হাতে চুড়ি পরলে দিব্যর খুব ভালো লাগতো। ঈশার চুড়িগুলো নেড়েচেড়ে দেখতো, তাই দিব্য মাঝে মাঝে বিভিন্ন রঙের চুড়ি কিনে আনতো। এখন কে ঈশাকে চুড়ি কিনে দেবে? এখন কে তার হাতের চুড়ি পরিয়ে দেবে আর হাত দুটি নাড়িয়ে দেখবে আর বলবে,